আসুন একটু ভাবনার রাজ্যে ঘুরে আসি। কল্পনা করুন তো, আপনি যে ভবনটিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সেটি ধীরে ধীরে একপাশে হেলে পড়ছে। কি ভয় লাগে? অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের চারপাশে এমন ঘটনা অহরহই ঘটছে। কিন্তু কেন একটি ভবন হেলে পড়ে? আর আপনার ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা কিভাবে বুঝবেন? আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই কথা বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি বহুতল ভবন নির্মাণ ও ব্যবহারের উপর একটি বিশাল ধারণা বা সচেতনতা তৈরি করতে ভূমিকা পালন করতে যাচ্ছে। সুতরাং ভবনের ভেতর আপনার আরামের ঘুমকে নিশ্চিন্ত করতে স্কিপ করা থেকে বিরত থাকুন এবং না টেনে মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। শুরুতেই আমরা একটি ফুটেজ দেখে আসি। একটা উপরে আরেকটা হেলে পড়েছে, সুতরাং এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বসবাসের জন্য। আপনারা অবিলম্বে বাসা দুটি খালি করে দিবেন। বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে পাশাপাশি দুটি ভবনই একে অপরের গায়ে হেলে পড়েছে। চাঁদপুরের পালপাড়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এই দুটি চারতলা ভবন নিয়ে এখন পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুটোটা বিল্ডিং আজকে 7-8 মাস ধরে একত্রে, মানে কোনটা কাইতে হয়েছে কোনটা হয়েছে এটা সঠিক আমরা জানি, কিন্তু দুটোটা বিল্ডিং একটা আর একটা ঝুঁকির ভিতরে এবং আমরা পার্শ্ববর্তীতে আছি, আমাদের তো সমস্যা হবে। বৃহস্পতিবার পাশের ভবনের মালিক মোহাম্মদ শাহ আলম ঢালি একটি ভবন হেলে পড়ার বিষয়ে পৌরসভায় লিখিত অভিযোগ দেন। এরপর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পৌর কর্তৃপক্ষ। আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবন দুটি খালি করতে মাইকিং করা হয় এবং টানানো হয় সতর্কীকরণ নোটিশ। সোমবার সকাল থেকে পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবন দুটি থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। আসুন প্রথমেই জেনে নেই ভবন কেন হেলে পড়ে। আমরা বেশ কিছু বিষয়ের উপর গবেষণা করে বেশ কিছু পয়েন্ট পেয়েছি ভবন কিভাবে হেলে পড়ে তার উপর। আসুন আমরা একে একে সবগুলি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, দুর্বল সয়েল টেস্ট বা ভুয়া সয়েল টেস্ট বা সয়েল টেস্ট না করা। অনেক সময় জলাশয় ভরাট করে মূল বাড়িটিকে জলাশয়ের দিকে এক্সটেনশন করা হয়। সেই ক্ষেত্রে ভরাটকৃত জমিতে মাটি থাকে দুর্বল এবং নরম এবং সহজেই ভবনটি সেই দুর্বল জায়গার দিকে হেলে পড়তে পারে। মাটির নিচে সব জায়গায় মাটির অবস্থা এক নাও থাকতে পারে। এক কোণায় মাটি শক্ত হলে অন্য কোণায় মাটি শক্ত নাও থাকতে পারে, অর্থাৎ নরম থাকতে পারে। আর যদি ভূমিকম্প ফল্টের উপর আপনার ভবনটি পড়ে তাহলে তো কথাই নেই। সেই জন্য বিএনবিসি কোড অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় এবং নির্দিষ্ট গভীরতায় বোরিং করে মাটির ভার বহন ক্ষমতা নিরূপণ করতে হবে। অন্যথায় সহজেই আপনার ফাউন্ডেশন ফেল করতে পারে, ফলে ভবন একদিকে হেলে পড়তে পারে বা ফাটল ধরতে পারে। এরকম দুর্ঘটনা অহরহই ঘটছে। পয়েন্ট নাম্বার 2, ত্রুটিপূর্ণ ফাউন্ডেশন। ভবনের লোড অনুযায়ী পাইলিং বা ফাউন্ডেশন সঠিক গভীরতায় দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রেই। ভবনের ফাউন্ডেশন বা ভিত্তি হলো পুরো স্ট্রাকচারের প্রাণ। এতে ত্রুটি থাকলে ভবনটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অভিজ্ঞ এবং সঠিক প্রকৌশলীর পরামর্শ নিয়ে ভবন তৈরি করুন। আসলে আজকাল তো অনেক ধরনের প্রকৌশলী অটোকেট শিখে অটোকেট খুলে ভবন ডিজাইন করা শুরু করেছেন, অথবা কেউ কেউ ইটেপসের সাহায্যেও ভবন ডিজাইন করেন। সুতরাং কে যে সঠিক প্রকৌশলী আর কে যে বেঠিক প্রকৌশলী, কে যে সঠিক ডিজাইন করেন আর কে যে বেঠিক ডিজাইন করেন, সেটি খুঁজে পাওয়া একজন সাধারণ মানুষের পক্ষে আসলেই অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে অবশ্যই বিএনবিসি এবং প্রকৌশল বিদ্যা অনুযায়ী সঠিক ফাউন্ডেশনের জন্য একজন রেজিস্টার্ড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। আর মনে রাখতে হবে, প্রকৌশলীকে অবশ্যই সততা এবং দক্ষতার সাথে কাজ করতে হবে। আপনি কোথায় পাবেন সেই প্রকৌশলী? আপনি কোন এলাকায় ভবন নির্মাণ করতে চান তা কমেন্টসে আমাদেরকে জানান। আমরা আপনাদেরকে ওই এলাকায় সঠিক প্রকৌশলীর যোগাযোগের ঠিকানা দিয়ে সহযোগিতা করতে পারি।
পয়েন্ট নাম্বার 3, পাশের ভবনের গভীর খনন। আপনার ভবনের পাশে যদি নতুন কোনো ভবনের জন্য গভীর করে গর্ত করা হয় এবং প্রোটেকশন দেওয়াল না থাকে, তবে মাটি সরে গিয়ে ভবন হেলে পড়তে পারে। তার আগে আপনার ভবনটি অনুমোদিত এবং সঠিক ডিজাইন অনুযায়ী হতে হবে। তারপর যখন আপনার প্রতিবেশী ভবন নির্মাণ করার জন্য গভীর গর্ত করে মাটি করবে, অবশ্যই তাকে এ ব্যাপারে সচেতন করুন যেন প্রোটেকশন ওয়াল দিয়ে মাটি আটকে দেয়। অন্যথায় আপনার ভবনের ফাউন্ডেশনের নিচ থেকে মাটি তার গর্তে চলে যেতে পারে, ফলে আপনার ফাউন্ডেশনটি ফেল করতে পারে, ভবনটি কাঁপতে পারে, এমনকি ফাটল বা এই ধরনের দুর্ঘটনাও দেখা দিতে পারে। পয়েন্ট নাম্বার 4, অতিরিক্ত তলা নির্মাণ বা অতিরিক্ত লোড। ডিজাইন অনুযায়ী অনুমোদনের চেয়ে বেশি তলা বা অতিরিক্ত লোড দিলে ফাউন্ডেশন তা সইতে পারে না। আগে আপনাকে বুঝতে হবে আপনার ফাউন্ডেশনটি সঠিক ডিজাইনে আছে কিনা এবং সে অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে কিনা। তারপর আপনি যে ধরনের ভবনটি ডিজাইন করেছেন, যেমন বাণিজ্যিক হলে বাণিজ্যিক কাজে ব্যবহার করবেন, আবাসিক হলে আবাসিক কাজে ব্যবহার করবেন, অথবা যদি একাডেমিক হয় একাডেমিক কাজে ব্যবহার করবেন। এক ধরনের বিল্ডিং অন্য কাজে ব্যবহার করলে সেক্ষেত্রে লাইভ লোড সহ অন্যান্য লোডের তারতম্য হতে পারে, ফলে ভবনটি ফেল করতে পারে, কাজ হয়ে যেতে পারে, অথবা এমনকি ফাটল বা বড় ধরনের দুর্ঘটনাও দেখা দিতে পারে। পয়েন্ট নাম্বার 5, ঝড়ো হাওয়া, ভূমিকম্প বা জলোচ্ছ্বাস ইত্যাদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে একটি ভবন কাত হয়ে যেতে পারে বা ফেল করতে পারে। এক্ষেত্রে অবশ্য মানুষের কোনো হাত নেই। সুতরাং সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো ভবন নির্মাণের সময় বিএনবিসি কোড অনুযায়ী অন্তত 200 বা 250 কিলোমিটার বেগের ঝড় এবং 7 থেকে 9 মাত্রার ভূমিকম্প সহনীয় ফাউন্ডেশন ডিজাইন সহ ভবন ডিজাইন করতে হবে এবং সে অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। এবার আসুন আপনার প্রিয় ভবনটি হেলে পড়ছে কিনা তা কিভাবে বুঝবেন, অর্থাৎ ভবন হেলে পড়ার লক্ষণসমূহ কি কি। পয়েন্ট নাম্বার 1, দেওয়াল বা বিমে বড় ধরনের আড়াআড়ি ফাটল দেখা যাওয়া। যদি আপনার বিল্ডিংয়ে বড় ধরনের কোনো ফাটল দেয়ালে বা বিমে দেখা যায়, তাহলে আপনাকে বুঝতে হবে বিল্ডিংটি কোনো প্রকার দুর্ঘটনার শিকার হয়েছে। আপনাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বিল্ডিংটি হেলে পড়েছে কিনা বা কাত হয়েছে কিনা। অবশ্য প্লাস্টারের ফাটল, যা কম গভীরতা থাকে আর কি, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ধরে নেবেন প্লাস্টারের ফাটল বিল্ডিংয়ের তেমন কোনো ক্ষতির কারণ না। শুধুমাত্র বিম বা স্ট্রাকচারে ফাটল হলেই বুঝতে হবে বিল্ডিংটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। পয়েন্ট নাম্বার 2, দরজা বা জানালা হঠাৎ করে ঠিকমতো বন্ধ না হওয়া বা আটকে যাওয়া। আপনি যদি হঠাৎ দেখুন যে আপনার একটি দরজা বন্ধ হচ্ছে না বা জানালা বন্ধ হচ্ছে না, অর্থাৎ চৌকাঠের ভেতর দরজাটি পাল্লা প্রবেশ করছে না, তাহলে বুঝতে হবে বিল্ডিংয়ে কিছু হয়েছে। আর এমন যদি হয় যে একটি দরজা দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে কিন্তু হঠাৎ করে আপনি খুলতে গিয়ে দেখলেন খুলছে না, তাহলে বুঝতে হবে বিল্ডিংটি হেলে পড়েছে বা একদিকে কাত হয়ে আছে। পয়েন্ট নাম্বার 3, ফ্লোরের টাইলস ফেটে যাওয়া বা ফ্লোরে ফাটল দেখা দেওয়া। এরকম হলে বুঝতে হবে যে ভবনটি কাত হয়ে পড়েছে বা ভবনে কোনো প্রকার দুর্ঘটনা বা অসামঞ্জস্য কিছু তৈরি হয়েছে। পয়েন্ট নাম্বার 4, ফ্লোর একদিকে হেলে পড়া, অর্থাৎ ফ্লোর যদি এক পাশে ঢালু হয়ে যায় তাহলে বুঝতে হবে ভবনটি একদিকে কাত হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 4, ভবনের চারপাশে মাটি দেবে যাওয়া, অথবা যদি পাইলিং থাকে এবং এত পরিমাণ মাটি দেবে গেছে যে পাইল ক্যাপের নিচে পাইল দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভবনটি হেলে পড়েছে। একটি ভবন হেলে পড়লে কি করতে হবে, করণীয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। আপনার শখের ভবনটি যদি হেলে পড়ে তাহলে আতঙ্কিত হবেন না, দ্রুত ভবনটি খালি করুন, লোকজন সরিয়ে নিন, প্রয়োজনে ভারী আসবাবপত্র সরিয়ে নিন। বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার বা সরকারি সংস্থা যেমন রাজউক বা সিটি কর্পোরেশন বা স্থানীয়ভাবে পৌরসভা হলে পৌরসভাকে খবর দিন। রেট্রোফিটিং বা বিশেষ কারিগরি ব্যবস্থার মাধ্যমে অনেক সময় ভবন আবার সোজা বা মজবুত করা সম্ভব, তবে অবশ্যই তা দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভবনটি ডিজাইন বহির্ভূত হলে, অর্থাৎ যদি ডিজাইন ছাড়াই হয়ে থাকে, তাহলে সেই ভবনটি আর সোজা করার কোনো দরকার নাই, সেটাকে অ্যাবান্ডন্ড বা ড্যামেজড ঘোষণা করাই উত্তম। একটি ছোট অবহেলা অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ভবন তৈরির আগে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন এবং নিয়ম মেনে ভবন নির্মাণ করুন। আর
তার আগে সিভিল ইঞ্জিনিয়ারকে ফাউন্ডেশন ডিজাইনে সহযোগিতা দেওয়ার জন্য বিএনবিসি কোড অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পয়েন্টগুলিতে সয়েল টেস্ট সম্পন্ন করে নিন। আজকের তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করুন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।